আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা, অধ্যায় 2, কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা। তো এই পাঠে শুরুতে আমরা কিছু ঘটনা পড়ব। ঘটনা হচ্ছে কেমন? 1 নম্বর ঘটনা হচ্ছে, রায়না কলেজে ভর্তি হওয়ার পর বাবার কাছে বায়না ধরেছিল একটি ল্যাপটপ কিনে দেওয়ার জন্য। বাবা প্রথম সাময়িকের ফল ভালো হয়, রায়নাকে একটি কোর i5 প্রসেসর যুক্ত একটি ল্যাপটপ কিনে দিলেন। ল্যাপটপ পেয়ে এর গতি দেখে রায়না মুগ্ধ। সে কিছুদিনের মধ্যেই অনেক সফটওয়্যার ইনস্টল করে ফেলে, কিন্তু রায়না লক্ষ্য করলো তার ল্যাপটপটি আস্তে আস্তে ধীরগতির হয়ে যাচ্ছে। 1 বছরের মাথায় এসে রায়না দেখলো তার ল্যাপটপটি এতই ধীরে হয়ে গেছে যে কাজ করতে গিয়ে রায়না মহাবিরক্ত। কিছুদিন পর সে বাবাকে আরেকটি ল্যাপটপ কিনে দেওয়ার জন্য আবদার করলো। ঘটনা 2, অঙ্কন তার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দিয়েছে। প্রায় সে তার ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করছে। এতে তার লেখাপড়ার অনেক উপকার হচ্ছে এবং বন্ধুদের ইমেল করা, গান শোনা, ছবি দেখার কাজেও ইন্টারনেট ব্যবহার করে। ইদানিং সে দেখছে কম্পিউটারটি কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে রিস্টার্ট হয়ে যাচ্ছে। এছাড়াও মাঝে মাঝে অঙ্কনের ইচ্ছা ছাড়াই বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে। একদিন ইউএসবি পোর্টে পেনড্রাইভ প্রবেশ করালে সে অবাক হয়ে দেখলো যে তার সব ফাইল শর্টকাট হয়ে গেছে। মূলত ফাইলগুলো কোথাও দেখা যাচ্ছে না। উপরের ঘটনা দুটি থেকে আমরা কি বুঝলাম? এই যে উপরে আমরা যে দুইটা ঘটনা বললাম, প্রথমটা কি, রায়না একটা কম্পিউটার কিনে কোর i5 মানের, এবং কিছুদিন চালানোর পর কম্পিউটারটা আস্তে আস্তে স্লো হয়ে যায়, এবং স্লো হয়ে যাওয়ার পর সে মনে করে তার কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে বা স্লো হয়ে গেছে, ধীরগতি সম্পন্ন হয়ে গেছে। এই জন্য সে আবার নতুন একটা কম্পিউটার কেনার বায়না ধরে। আর অঙ্কন নামের একজন, সে কি করলো, তার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন নেওয়ার পর সে বিভিন্ন ওয়েবসাইট প্রবেশ করে এবং তার পড়াশোনার কাজে অনেক হেল্প হয়, যেটা এছাড়াও তার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা, গান শোনা সহ অন্যান্য কাজেও সে কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করে থাকে। কিন্তু দেখা গেল পরবর্তীতে কিছুদিন পরে কোনো কারণ ছাড়াই তার কম্পিউটার রিস্টার্ট নিচ্ছে, রিস্টার্ট দেখা যাচ্ছে, পেন ড্রাইভ দেওয়ার পরে তার কোনো পাওয়া যাচ্ছে না, ইনফরমেশন পাওয়া যাচ্ছে না। তো এই প্রবলেম গুলো আসলে আমরা সবাই কিন্তু অভ্যস্ত। যারা কম্পিউটার ইউজ করি, ল্যাপটপ ইউজ করি, ডেস্কটপ ইউজ করি, আমরা প্রায় প্রত্যেকেই এই সমস্যাগুলোর সঙ্গে অভ্যস্ত। উপরের ঘটনার যুক্তি থেকে আমরা কি বুঝলাম? যে আমাদের অনেকের অভিজ্ঞতার সঙ্গে এটা মিলে যাচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে এতদিনে আমাদের অনেক কিছুই জানা হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে প্রসেসর ও সফটওয়্যার নির্ভর যন্ত্র ব্যবহার হলে, বা এই সফটওয়্যার নির্ভর যে সমস্ত যন্ত্রগুলো ব্যবহার করা হয়, এগুলোই হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মেইন উপাদান। এখন এখানে যেটা বলছে, তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে প্রসেসর ও সফটওয়্যার নির্ভর যন্ত্রই হলো মূল যন্ত্র। নতুন একটি কম্পিউটার বা ডেস্কটপ, সেটা ল্যাপটপ বা ট্যাবলেট যেটাই হোক না কেন, সেটাকে খুব ভালো ও দ্রুত গতিতে কাজ করতে হবে। কিন্তু কিছুদিন যাওয়ার পর সেটা ক্রমশ ধীরগতি হয়ে যায়, অর্থাৎ পুরনো হলে যন্ত্রটি কেমন যেন ধীর হয়ে যায়। অনেক সময় কমান্ড দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। মাঝে মাঝে এমন পরিস্থিতি দাঁড়ায় যে রাগান্বিত হয়ে আরেকটি নতুন কম্পিউটার কিনে ফেলতে ইচ্ছে করে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এই অবস্থা থেকে কম্পিউটার মুক্তি পাওয়ার উপায় হচ্ছে এটা রক্ষণাবেক্ষণ করা। তাহলে এই কম্পিউটার রক্ষণাবেক্ষণের উপর গুরুত্ব দিতে হবে যদি আমি এই ধরনের সমস্যা থেকে সমাধান পেতে চাই। নিচের শ্রেণীতে তোমরা রক্ষণাবেক্ষণ সম্পর্কে কিছুটা জেনেছো। বেশিরভাগ মানুষেরই আইসিটি যন্ত্রপাতি বা অন্য কোনো যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কাজটি করতে ভালো লাগে না, কিন্তু তারপরও এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যদি তোমার আইসিটি যন্ত্র বা কম্পিউটার সচল ও পূর্ণ মাত্রায় কার্যক্ষম রাখতে চাও, তবে অবশ্যই এটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। এই কাজের জন্য তোমার যন্ত্রপাতি বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। আসলে আমরা এখানে আইসিটি যন্ত্রটি বা যন্ত্রপাতির ক্ষেত্রে সফটওয়্যার ভিত্তিক রক্ষণাবেক্ষণের কথা বলছি। তোমার আইসিটি যন্ত্রটি যদি মাইক্রোসফট কোম্পানির উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকে, তবে অপারেটিং সিস্টেম সবসময় হালনাগাদ বা আপডেট করতে হয়। তাহলে এই অংশ থেকে আমি প্রথম প্রশ্নটা পাই,
প্রশ্নটা কি? কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার জন্য কি করতে হয়? অপারেটিং সিস্টেম সবসময় আপডেট বা হালনাগাদ করতে হয়। তাহলে আমরা এখান থেকে প্রথম প্রশ্নটা পেয়ে গেলাম যে অপারেটিং সিস্টেম সবসময় আপডেট বা হালনাগাদ করতে হবে। ইন্টারনেট সংযুক্ত থাকলে এই আপডেট গুলো স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে যে প্রশ্নটা পাই বলতে পারি কি যে স্বয়ংক্রিয়ভাবে অপারেটিং সিস্টেম আপডেট করার জন্য আমার কি সংযুক্ত থাকতে হবে? ইন্টারনেট। ইন্টারনেট সংযুক্ত থাকতে হবে। গুড। আচ্ছা, এছাড়াও আমাকে অবশ্যই মাঝে মাঝে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারকে সচল ও গতিশীল রাখতে হবে। তাহলে এখান থেকে আমি 3 নাম্বার কোশ্চেন পাই। পরের প্রশ্নটা কি? পরের প্রশ্নটা হচ্ছে কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করতে হয়? রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার। রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার। যদি রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার না করো তাহলে তোমার আইসিটি যন্ত্রটি সঠিকভাবে কাজ করবে না এবং এটা একসময় তোমার বিরক্তির কারণ হবে। তাহলে আমি প্রথম যে 3টা কোশ্চেন পাই এখান থেকে কোশ্চেনস গুলো কি কি? অপারেটিং সিস্টেমকে সবসময় কি করে রাখতে হয়? অ্যান্সার হচ্ছে হালনাগাদ বা আপডেট করতে হয়। স্বয়ংক্রিয়ভাবে অপারেটিং সিস্টেম হালনাগাদ বা আপডেট করার জন্য কম্পিউটারের সঙ্গে কি সংযুক্ত থাকতে হয়? ইন্টারনেট। কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করতে হয়? রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার। উইন্ডোজ কি? পরের প্রশ্ন, উইন্ডোজ কি? উইন্ডোজ হচ্ছে মাইক্রোসফট কোম্পানির একটা অপারেটিং সিস্টেম। উইন্ডোজ হচ্ছে কি? মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম। এর পরের প্রশ্ন, বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়? উইন্ডোজ অপারেটিং সিস্টেম। বিশ্বের বেশিরভাগ উইন্ডোজ কম্পিউটারে অপারেটিং সিস্টেম। উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়। গুড। তাহলে আমরা এখানে কয়টা প্রশ্ন পাইছি? 5টা প্রশ্ন পাইছি। আমরা এখন পরের অংশে চলে আসি। এছাড়াও প্রত্যেকবার কম্পিউটার ব্যবহারের পর কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয়। অনেকদিন এই ফাইলগুলো মুছে না দিলে হার্ড ডিস্কের জায়গা দখল করে এবং কম্পিউটারকে ধীরগতি করে দেয়। সেই জন্য আমাদের সবার উচিত সফটওয়্যারের সাহায্যে টেম্পোরারি ফাইলগুলো মুছে দেওয়া। এতে হার্ড ডিস্কের বেশ খানিকটা জায়গা খালি হবে, আবার কম্পিউটারের কাজ করার গতিও বেড়ে যাবে। দেখো এখান থেকে আমরা বেশ কয়েকটা প্রশ্ন পাইছি। প্রথম প্রশ্ন হচ্ছে প্রত্যেকবার কম্পিউটার ব্যবহারের ফলে কম্পিউটারে কি ধরনের ফাইল তৈরি হয়? টেম্পোরারি ফাইল। কম্পিউটারকে ধীরগতি করে দেওয়ার জন্য টেম্পোরারি ফাইল দায়ী। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা প্রশ্ন পাই যে কম্পিউটারের টেম্পোরারি ফাইল জমতে থাকলে কম্পিউটারের অবস্থা কেমন হয়? ধীরগতি সম্পন্ন। এরপর আসি, ইদানিং ইন্টারনেট ছাড়া আমরা আইসিটি যন্ত্র ব্যবহার করতে পারি না বা আইসিটি যন্ত্র ব্যবহারের কথা চিন্তাও করতে পারি না। ইন্টারনেট ব্যবহার করলে তোমার কম্পিউটারে ইন্টারনেট ব্রাউজারে ক্যাশ মেমোরিতে অনেক কুকিজ ও টেম্পোরারি ফাইল জমা হয়। এতে আইসিটি যন্ত্রটি ক্রমান্বয়ে ধীর হয়ে যায়। প্রতিদিন সম্ভব না হলেও কিছুদিন পর পর ক্যাশ মেমোরি পরিষ্কার করা একান্ত প্রয়োজন। এই কাজটি তোমার সফটওয়্যারের সাহায্য নিতে হবে। তো এখান থেকে আবার আমরা যে প্রশ্নগুলো পাই দেখো, ইন্টারনেট ব্যবহারের ফলে ব্রাউজারের কোথায় কুকিজ ও টেম্পোরারি ফাইল জমা হয়? ক্যাশ মেমোরিতে। ক্যাশ মেমোরি। প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে, ব্রাউজারের ক্যাশ মেমোরিতে কি ধরনের ফাইল জমা হয় ইন্টারনেট ব্যবহার করলে? টেম্পোরারি ফাইল।
কুকিজ ও Cookies ও, টেম্পোরারি ফাইল। হ্যাঁ। স্যার কুকিজ কি? কুকিজ হচ্ছে আমরা টেম্পোরারি ফাইল, যেমন কিছু এক্সট্রা ফাইল জমা হয় যেগুলো হচ্ছে দরকার নাই, ইনস্ট্যান্ট কাজ করার জন্য প্রয়োজন হয়, কাজ শেষে ওগুলো ডিলিট করে দেওয়া যায়। ঠিক একইভাবে ইন্টারনেট ব্যবহার করলে কিছু অনলাইন ভিত্তিক ফাইল জমা হয় যেটাকে কুকিজ বলা হয়। স্যার ব্রাউজারের ক্যাশ মেমোরিতে এটা বুঝলাম না স্যার। ব্রাউজারের বাহ। ক্যাশ মেমরি বলতে তুমি তো অবশ্যই গুগল ক্রোম জি বা স্যার, মজিলা ফায়ারফক্স ইত্যাদি কোনো একটা না একটা ব্রাউজার তো ব্যবহার করো। জি স্যার চালাইছে। এই ব্রাউজার চালানোর সময় তোমাকে আহ, কাজ করার জন্য ব্রাউজারের একটা টেম্পোরারি বা একটা ছোট মেমোরি আছে, যেখানে তুমি যে কাজগুলো করতেছো সেগুলোকে স্টোর করে রাখে। যেমন তোমার হচ্ছে যে কোনো একটা সাইটে ঢুকছো, আইডি পাসওয়ার্ড দিয়ে সেটা সেভ করে রাখো না? জি স্যার, সেভ করে রাখতে চাই। তাহলে এই সেভ করে রাখলে এই ইনফরমেশনটা কোথায় থাকে? এটা ব্রাউজারে থাকে। ও। ব্রাউজারটা আনইনস্টল করে দিলে ওই ওটি সব চলে টেম্পোরারি ফাইল যাবে। সব চলে যায় না? জি স্যার। এই যে ব্রাউজারের একটা মেমোরি আছে বা অল্প পরিমাণ হলেও একটা ইনফরমেশন স্টোর করার ক্ষমতা আছে, এই অংশটাকে বলা হয় ব্রাউজারের ক্যাশ মেমোরি। আর এখানে যখন কুকিজ বা বিভিন্ন ধরনের টেম্পোরারি ফাইলগুলো জমা হইতে থাকে, তখন সে কি হয়, এই ব্রাউজারটা যে ক্যাশ মেমোরিটা ফুল হয়ে যায়। আর এই ক্যাশ মেমোরিটা ফুল হয়ে যাওয়ার ফলে পরবর্তীতে তুমি আর চাইলেও ইনফরমেশন এভাবে স্টোর করতে পারবে না, অথবা তোমার কাজ করার জন্য সে যে প্রসেসটা করবে সে প্রসেসটা করতে পারে না, অনেক সময় নেয়। জি এই জন্য স্যার। ব্রাউজারটা তখন ধীরগতি সম্পন্ন হয়ে যায়। ও। ঠিক আছে? জি স্যার। এই জন্য প্রতিদিন সম্ভব না হলেও কিছুদিন পর পর এই কুকিজ গুলো বা টেম্পোরারি ফাইল গুলো ব্রাউজার থেকে রিমুভ করে দিতে হয়। অনেক সাইট আছে যেখানে প্রবেশ করতে গেলে তোমাকে অবশ্যই কুকিজ অ্যালাউ করতে হবে, নাহলে সে প্রবেশ করতে দিবে না। এখন তোমার প্রয়োজন, তোমাকে তো সেক্ষেত্রে তোমার অ্যালাউ করতেই হচ্ছে। অ্যালাউ করে তুমি প্রবেশ করলা, কাজ শেষ, বের হয়ে আসলা, কিন্তু বের হয়ে আসার পরে আমরা কিন্তু আর ওই যে কুকিজ গুলোকে রিমুভ করি না। তো সেক্ষেত্রে আমাকে আবার এগুলো রিমুভ করে দিতে হবে। এক্ষেত্রে তুমি চাইলে সফটওয়্যারের সাহায্য নিতে পারো অথবা ম্যানুয়ালি নিজেও করতে পারো, তবে সফটওয়্যার নিয়ে করলে তোমার এই ঝামেলাটা কম হয়। আমাদের বইতে আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম হচ্ছে কি, যে কুকিজ যেটা আমাদের ব্রাউজারের ক্যাশ মেমোরিতে জমা হয়, টেম্পোরারি ফাইল যেগুলো আমাদের হার্ড ডিস্কে জমা হয়, হার্ড ডিস্কে স্লো করে, ব্রাউজারের স্পিড কমিয়ে দেয়। তো এগুলো পরিষ্কার করা বা ক্লিন করা কিভাবে করতে হয়, এই প্রসেস গুলো আমরা এখন দেখবো। তো প্রথমে আমরা যে কাজটা করি, দেখো আমাদের কিবোর্ডের একটা বাটন আছে উইন্ডোজ বাটন, এই উইন্ডোজ প্লাস আর, এই বাটনটাকে আমরা যদি প্রেস করি একসাথে, উইন্ডোজ বাটন এবং আর বাটন একসঙ্গে যদি প্রেস করি, দেখো আমরা স্ক্রিনে কি দেখতে পাই সেটা এখন একটু দেখবো। আমরা এখানে দেখো এই যে এরকম একটা রান কমান্ড পাইছি, বুঝা গেছে? উইন্ডোজ প্লাস আর বাটন একসাথে প্রেস করলে আমরা এরকম একটা রান কমান্ড পাবো। এই রান কমান্ডে আসার পরে এখানে আমরা লিখবো হচ্ছে প্রথমে TEMP, টেম্প লিখবো। টেম্প লেখার পরে এখানে ওকে প্রেস করা মাত্রই দেখো, টেম্প প্রেস করা মাত্রই আমাদের দেখো একটা ইনফরমেশন শো করতেছে, কি হইছে, একটা ফোল্ডার ওপেন হইছে। এই ফোল্ডারের মধ্যে দেখো বেশ কিছু ফাইল শো করতেছে, দেখছো? ইয়েস স্যার। এগুলো হচ্ছে আমি যে কম্পিউটার বা ল্যাপটপটা ব্যবহার করতেছি, এই ব্যবহার করার ফলে কিছু টেম্পোরারি ফাইল এখানে জমা হচ্ছে। এই ফাইলগুলোকে আমি Ctrl+A প্রেস করে ডিলিট বাটনে প্রেস করে আমি এগুলো ডিলিট করে দিলাম। এখন আমি আবার যেটা জি, স্যার। করব, উইন্ডোজ প্লাস আর বাটন আবার একসাথে আবার প্রেস করব। এখন উইন্ডোজ প্লাস আর বাটন আবার প্রেস করার পরে এখানে এরকম আরেকটা আবার চলে আসছে রান কমান্ড। এই রান কমান্ড চলে আসার পরে আমি এখানে দেখো টেম্প, আগে শুধু টেম্প লিখছিলাম, এখন লিখবো হচ্ছে %, লিখে ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পরে দেখো আবার এই যে ইনফরমেশন সো টেম্পোরারি ফাইল চলে আসছে। এই যে দেখো প্রত্যেকটার শেষে কিন্তু লেখা আছে .tmp, মানে এগুলো হচ্ছে টেম্পোরারি ফাইল। এখন এটাকে আমি হোল সিলেক্ট করে আবার ডিলিট করে দিব। দেখো সব চলে গেছে, একটা ফাইল রয়ে গেছে। এই ফাইলটা থাকবে আপাতত, কারণ আমি এখন যে প্রোগ্রামটা ব্যবহার করতেছি সেই প্রোগ্রামের টেম্পোরারিটা রয়ে গেছে।
আর আমরা যদি এগুলো ক্লিন না করি ক্রমান্বয়ে এগুলো জমতেই থাকবে একটা সময় আমার পিসিটা স্লো হয়ে যাবে। বুঝা গেছে? জি স্যার। Sir. আচ্ছা স্যার এখন টেম্পারের আমরা আবার পার্সেন্টটা কি কি করি? সামনে পিছে দোনো জায়গায় দিতে হবে? হ্যাঁ, পার্সেন্ট সামনে এবং পিছনে দোনো জায়গায় দিতে হবে। আমরা এখন আবার কি করি যে আবার উইন্ডোজ আর প্রেস করি, আবার উইন্ডোজ প্লাস আর একসঙ্গে প্রেস করার ফলে কি আসতেছে, আবার এখানে আমরা লিখবো হচ্ছে RECENT রিসেন্ট লিখে যদি আমরা এখানে এন্টার প্রেস করি, দেখো আমি রিসেন্টলি কোন কোন ফাইলগুলো ব্রাউজ করছি এবং কি কি করছি এগুলো আমি এখানে দেখতে পাচ্ছি টেম্পোরারি ফাইল আকারে শর্টকাট। দেখো 1 কেবি, এই যে 1 কেবির ফাইল, মানে এগুলো সব শর্টকাট হয়ে আছে। আমি এগুলো আবার ক্লিন করে দিব, সিলেক্ট করে সব ডিলিট করে দিব। এরপরে আমি আবার আসি এখান থেকে উইন্ডোজ আর লিখে এখন লিখবো হচ্ছে TREE 3 লিখে এন্টার দেওয়া মাত্রই দেখো এখানে আমার ফাইলগুলো ক্লিন হচ্ছে। আবার দেখো উইন্ডোজ আর 3 লিখে এন্টার দিলাম, দিলে আমার এই যে ব্রাউজারের ক্যাশ মেমোরিটা ক্লিন হয়েছে। এবং সর্বশেষ আমরা যেটা করব, এখন আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে এসে এখানে দেখো সেটিং আছে, সেটিং অপশনে যাব, গিয়ে এখান থেকে আমরা সেটিং এ যাব। সেটিং এ আসার পরে আমি স্ক্রল করে একটু নিচের দিকে আসি, আসছে এখানে দেখো Yes, sir. কুকিজ এবং আদার সাইট ডাটা। এই যে আমরা যে একটু আগে কুকিজ এর কথা পড়ছি, কুকিজ ও টেম্পোরারি ফাইল তো আমরা রিমুভ করে আসছি। এখন এখান থেকে দেখো আমরা কুকিজ পাচ্ছি, এই কুকিজ গুলোকে আমরা ক্লিয়ার করবো। এই যে উপরে দেখো ক্লিয়ার ব্রাউজিং ডাটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে কুকিজ এন্ড আদার সাইট ডাটা, আমি ব্রাউজিং হিস্ট্রি আর হচ্ছে ক্যাশ ইমেজ ফাইল, হ্যাঁ এগুলো উঠাই দিলাম। অথবা আমি চাইলে ক্যাশ ইমেজ ফাইলটাও রাখতে পারি। এরপরে এখান থেকে আমি অল টাইম সিলেক্ট করে দিলাম, দিয়ে এই যে ক্লিয়ার ডাটা প্রেস করে দিলাম। এতে করে আমার ব্রাউজারের ক্যাশ মেমোরিতে যে কুকিজ গুলো ছিল এগুলো ক্লিন হয়ে গেছে। এখন যদি আমরা একটু কাজ করতে আসি, যে দেখবো হচ্ছে আমাদের স্যার প্রোগ্রামটা আরেকটা অনেক প্রশ্ন ছিল। দ্রুত কাজ করতেছে। এই যে দেখছো একটু আগে রিসেন্টের গুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। আমি যখন ফাইলগুলো রিমুভ করে দিচ্ছি, এই যে রিসেন্টের ছিল না একটু আগে 3টা লোকাল Yes, sir. টেপ, জি স্যার। 2টা ক্রোমের সাইন সহ তোমাদের বইয়ের পিডিএফ এর ইয়ে ছিল, ওগুলো ক্লিন হয়ে গেছে। ওই যে আমি ফোল্ডার যখন ক্লোজ করে দিচ্ছি ক্লিয়ার হয়ে গেছে। ডাটাগুলো যদি ক্লিয়ার না করি তাহলে কি স্যার প্রবলেম হবে? ক্লিয়ার না করলে এটা ক্রমান্বয়ে জমতে থাকবে এবং একটা সময় তোমার পিসিটা অনেক স্লো হয়ে যাবে। ও বুঝতে পারছি স্যার। ওইটাই আমরা আজকের ক্লাসে পড়লাম। দেখছো এখন অনেক ফাস্ট হয়ে গেছে। Yes, sir. আচ্ছা, এছাড়া তোমাদের আরেকটা কাজ যেটা করতে হবে, যে রিসাইকেল বিন। দেখো রিসাইকেল বিনে কিন্তু অনেক প্রোগ্রাম জমতে থাকে, যেটাই তুমি রিমুভ করবা সেটাই তোমার রিসাইকেল বিনে এসে জমা হয়, এবং এটা উইন্ডোজের সি ড্রাইভের স্টোর গুলোকে কিল করতে থাকে, আস্তে আস্তে স্টোরটা জমতে থাকে এবং একটা সময় অনেক ভারী হয়ে যায়। তখন তোমার সি ড্রাইভ কাজ করতে মানে একটু সমস্যা ফিল করে, এবং আমরা অনেক সময় করি কি ডাউনলোড করে এই ডাউনলোডের মধ্যে রেখে দেই। যেমন দেখো আমার এখানেও বেশ কিছু ফাইল রয়ে গেছে। এর ফলে কি হয়, সি ড্রাইভটা আস্তে আস্তে ফুল হয়ে যায় এবং পিসিটা স্লো হয়ে যায়। তাহলে আমাদের যেটা করতে হবে ক্রমান্বয়ে, যে আমাদের যেটা রিসাইকেল বিন এটাও ক্লিন করতে হবে। এটা কিভাবে, রাইট ক্লিক করে এই যে এমটি রিসাইকেল বিন, এতে করে আমাদের মেমোরি যেমন খালি হবে, ঠিক একই ভাবে আমাদের এখানে যদি কোনো ডাউনলোড থাকে সি ড্রাইভের, এই যে এইখানে যদি কোনো ডাউনলোড থাকে এগুলোকে অন্য ড্রাইভে সরাই নিতে হবে, অথবা প্রয়োজন না থাকলে আমরা ডিলিট করে দিব। Yes, sir. বুঝা গেছে? Yes, sir. তো এখন আমরা আমাদের আজকের শেষ অংশটুকু পড়ে নেই, সবাই আবার একটু বইয়ের দিকে খেয়াল করো। অ্যান্টিভাইরাস, অ্যান্টি স্পাইওয়্যার ও অ্যান্টি ম্যালওয়্যার ছাড়া বর্তমান আইসিটি ডিভাইস ব্যবহার করা মারাত্মক ঝুঁকিপূর্ণ। প্রশ্ন হচ্ছে আমাদের বর্তমান আইসিটি ডিভাইসে কোন সফটওয়্যার থাকা বাধ্যতামূলক? একটা হচ্ছে কি অ্যান্টিভাইরাস,
এন্টি স্পাইওয়্যার বা এন্টি ম্যালওয়্যার। কেন রাখা বাধ্যতামূলক? দেখো, এ ধরনের সফটওয়্যার একটি গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণের কার্যক্রম যার মাধ্যমে আইসিটি যন্ত্র ব্যবহারকারীগণ তাদের যন্ত্রে ভাইরাস সহ ম্যালওয়্যার বা স্পাইওয়্যারের আক্রমণ থেকে রক্ষা পায়। তাহলে এখান থেকে আমরা যদি প্রশ্নটা চাই যে আইসিটি যন্ত্র ব্যবহারকারীগণ, কি বললাম, জি স্যার। এখান থেকে আমরা যে প্রশ্নটা পাই সেটা হচ্ছে কি, আইসিটি যন্ত্র ব্যবহারকারীগণ তাদের যন্ত্রে ভাইরাস সহ স্পাইওয়্যারের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করতে পারে বা কি ব্যবহার করতে পারে? অ্যান্সার হচ্ছে কি, অ্যান্টিভাইরাস, অ্যান্টি স্পাইওয়্যার ও অ্যান্টি ম্যালওয়্যার। সবচেয়ে মজার ব্যাপার, এখন অনেক অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি ম্যালওয়্যার বা অ্যান্টি স্পাইওয়্যার বিনামূল্যে ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায়। এখানে আরেকটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে কি, অ্যান্টিভাইরাস, অ্যান্টি ম্যালওয়্যার বা অ্যান্টি স্পাইওয়্যার বিনামূল্যে ডাউনলোড করার জন্য আমরা কিসের সাহায্য নিতে পারি? সফটওয়্যার। ইন্টারনেটের সাহায্য নিতে পারি, অর্থাৎ ইন্টারনেটে এটা বিনামূল্যে পাওয়া যায়। স্যার এই জিনিসগুলো কি করে স্যার? এগুলো দিয়ে হচ্ছে তোমার কম্পিউটারে ভাইরাস অ্যাটাক করে না, জি এই স্যার। ভাইরাস অ্যাটাক যেন না হয় সেক্ষেত্রে তুমি অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে রাখতে পারো। অ্যান্টি ম্যালওয়্যার বা অ্যান্টি স্পাইওয়্যার হচ্ছে তোমার পিসিতে যেন কোনো ম্যালওয়্যার অ্যাটাক করতে না পারে, যেন তোমার কম্পিউটারকে কেউ স্পাই করতে হিসেবে ব্যবহার করতে না পারে, যে তোমার কম্পিউটারে কেউ স্পাইগিরি করতেছে, আমি বাসায় বসে তোমার কম্পিউটারে ঘাঁটতেছি, এই জিনিসগুলো যেন করতে না পারি, এই জন্য অ্যান্টিভাইরাস, অ্যান্টি ম্যালওয়্যার, অ্যান্টি স্পাইওয়্যার ইত্যাদি সফটওয়্যার ব্যবহার করতে হয়। জি স্যার। এখন এই সফটওয়্যার গুলো ইন্টারনেটের মাধ্যমে হালনাগাদ বা আপডেট করা যায় এবং এই সফটওয়্যার গুলো ক্রমান্বয়ে আপডেট বা হালনাগাদ করে রাখতে হয়। প্রশ্ন আসতে পারে, আপডেট করা অ্যান্টিভাইরাস ছাড়া কম্পিউটার ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, আপডেট অ্যান্টিভাইরাস ছাড়া কি ধরনের যন্ত্র ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ? অ্যান্সার হচ্ছে আইসিটি যন্ত্র। ওকে, এখন আসি, কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য প্রায় সব ব্যবহারকারী ডিস্ক ক্লিনআপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্ট ব্যবহার করে থাকে। তাহলে কি বললাম, কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য প্রায় সব ব্যবহারকারী ডিস্ক ক্লিনআপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টর ব্যবহার করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, কম্পিউটারের গতি বজায় রাখার জন্য কি করতে হয়? কি করতে হয় কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য? ক্লিনআপ রাখতে, ক্লিনআপ ক্লিনআপ ও ডিস্ক ডিস্ক ডিফ্র্যাগমেন্টর ব্যবহার করতে হয়। ডিস্ক ক্লিনআপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টর ব্যবহার করতে হয়। এই প্রোগ্রামগুলো সাধারণত অপারেটিং সিস্টেমের সঙ্গে যুক্ত থাকে। এখান থেকেও একটা প্রশ্ন করা যায়, সেটা হচ্ছে কেমন, ডিস্ক ক্লিনআপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টর কোন সিস্টেমের সঙ্গে বা কোথায় যুক্ত থাকে, কোথায় পাওয়া যায়? যেভাবেই আসুক, অ্যান্সার হচ্ছে অপারেটিং সিস্টেম। অর্থাৎ ডিস্ক ক্লিনআপ এবং ডিস্ক ডিফ্র্যাগমেন্টর এই কাজগুলো করার জন্য অপারেটিং সিস্টেমের সঙ্গে এগুলো যুক্ত থাকে, আলাদা কোনো সফটওয়্যারের প্রয়োজন হয় না। এই সফটওয়্যার দুটো হার্ড ডিস্কের জায়গা খালি করে এবং ফাইলগুলোকে এমন ভাবে সাজায় যেন কম্পিউটারের গতি বজায় থাকে। এই অংশ থেকেও প্রশ্ন আসতে পারে। প্রশ্নটা কি? প্রশ্ন হতে পারে, কম্পিউটারের গতি বজায় রাখার জন্য অপারেটিং সিস্টেমের কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? অ্যান্সার হচ্ছে কি, ডিস্ক ক্লিনআপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টর। কম্পিউটারের হার্ড ডিস্কের জায়গা খালি করে ফাইলগুলোকে সাজানোর জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? অ্যান্সার হচ্ছে ডিস্ক ক্লিনআপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টর। ডিস্ক ক্লিনআপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টর অপারেটিং সিস্টেমের কোথায় থাকে? সিস্টেম সফটওয়্যারে। আচ্ছা,
এখন এই পর্যন্তই আজকে। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো, আর যদি কোশ্চেন না থাকে সেক্ষেত্রে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।